নমস্কার, আমি সোহিনী। কঙ্গনা রানাওয়াতরা যেমনটা মনে করেন আর কি, মনে করেন 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই ভারত স্বাধীন হয়েছে। তার আগে আমরা সবাই পরাধীন ছিলাম। নাগপুরের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি যেমন বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরই দেশে আইআইটি, এনআইটি, এইমস, স্কুল, কলেজ, রাস্তাঘাট, সড়ক, সেতু এ সমস্ত নির্মাণ হয়েছে। তার আগে ভারতবাসী বোধহয় জঙ্গলে থাকত। ঠিক তেমনটাই প্রচার হচ্ছে 1 জুলাই 2024 থেকে লাগু হওয়া ভারতীয় আইন সংহিতা সহ 3টি আইন বিধি নিয়ে। বলা হচ্ছে 160 বছরের ঔপনিবেশিক আইন বাতিল করে ভারতে প্রথম চালু হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। ভারতের নন বায়োলজিক্যাল বা অজনীসম্ভূত পরমাত্মার প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার কার্যকালের শুরু থেকেই মস্ত সব চমক দিয়ে চলেছেন। 2016 সালের 8ই নভেম্বর রাতে নোটবন্দি ঘোষণা করে তাবৎ ভারতীয়কে ব্যাংকের লাইনে দাঁড় করিয়ে দিলেন। দ্বিতীয়বারের মেয়াদে লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার মাইল হাঁটালেন হঠাৎ লকডাউন ঘোষণার মধ্য দিয়ে। দিনটা ছিল 24শে মার্চ 2020। আর এবার তার 3.0 শাসনকালে আরেক স্টান্ট, নতুন ভারতীয় দণ্ডবিধি। প্রথম এবং দ্বিতীয় স্টান্ট ভারতের জনগণের অর্থনৈতিক কোমর ভেঙে দিয়েছিল, আর তৃতীয় দফার রাজত্বকালে তার সার্জিক্যাল স্ট্রাইক ভারতীয় গণতন্ত্র, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের পাশাপাশি ভারতীয় জনতার মানবাধিকারের বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর অন্ধ ভক্ত এবং পোষ্য গদি মিডিয়া যাকে যুগান্তকারী পদক্ষেপ বলে ঢক্কানিনাদ শুরু করেছে, তা আদতে ভারতীয়তার আড়ালে পরাধীন ভারতের কালা আইনকে ফিরিয়ে আনার চেষ্টা। নতুন বোতলে পুরনো মদ ছাড়া কিছুই নয়, বরং তার চেয়েও খারাপ। ভারতীয় দণ্ডবিধি আইপিসি বা সিআরপিসি ইংরেজ আমলে তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে দীর্ঘ গণ আন্দোলনের মধ্য দিয়ে ভারতের সংসদকে বারবার সেই আইনগুলি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, এমনকি বাতিল করার মধ্য দিয়ে তাকে মানবিক করে তোলার চেষ্টা হয়েছে। সে চেষ্টা অনেকাংশে সফল হয়েছে। সর্বোপরি আমাদের দেশের সংবিধান নাগরিকদের বেশ কিছু মৌলিক অধিকার দিয়েছে এবং তার নিরিখেই ভারতের বিচার ব্যবস্থা পরিচালিত হয়। যে আইন সংবিধান বা মৌলিক অধিকারের পরিপন্থী তাকে অসাংবিধানিক বলে বাতিল করা হয়, যেমনটা গায়ের জোরে চাপিয়ে দেওয়া নরেন্দ্র মোদীর নির্বাচনী বন্ডকে আদালত বাতিল করেছে। কিন্তু বর্তমান আইন সেই সমস্ত কিছুকে নস্যাৎ করে একটা পুলিশি রাষ্ট্র গড়ে তুলতে চাইছে, যা কিনা ইংরেজ আমলের কালা কানুনগুলোকে প্রতিস্থাপন করতে বদ্ধপরিকর। অর্থাৎ ভারতীয় আইনের নামে ফিরিয়ে আনা হচ্ছে পরাধীন ভারতের দমন, পীড়ন, মানবাধিকার লঙ্ঘনকারী ব্যবস্থাগুলিকে। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই ব্রিটিশরা রাওলাট আইন তৈরি করে। সারা দেশ তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তোলপাড়। ভারতবাসীকে টাইট দিতে কুখ্যাত রাওলাট আইন তৈরি করে পুলিশের হাতে যথেচ্ছ ক্ষমতা তুলে দিয়েছিল ব্রিটিশ সরকার। শুরু হলো নির্বিচার ধরপাকড়, নির্যাতন, পুলিশ হাজত আর জেল। আইন লাগুর 1 মাস কাটতে না কাটতেই জালিয়ানওয়ালাবাগ গণহত্যা, প্রতিবাদী নিরস্ত্র জনতার ওপর বেলাগাম গুলিবর্ষণ, নিহত হলেন 2500 নারী, পুরুষ, শিশু। শাহিনবাগ থেকে দিল্লির রাজপথে কৃষক সমাবেশ। নরেন্দ্র মোদী, অমিত শাহরা সেই জনশক্তিকে দেখেছেন, যে জনশক্তি মন কি বাতে ভোলে না, গদি মিডিয়ায় টলে না, হিন্দু মুসলিম গাঁজায় বুঁদ হয়ে থাকে না। যে জনশক্তি মন কি বাত চায় না, চায় কাম কি বাত, কাজ চায়, ফসলের ন্যায্য মূল্য চায়, দ্রব্যমূল্য বৃদ্ধিতে লাগাম চায়। যে জনশক্তি জানতে চায় আদানি আম্বানিদের হাতে রাষ্ট্রীয় সম্পত্তি তুলে দেওয়া হচ্ছে কেন, হাসতেও অরণ্য ধ্বংস করা হচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। ফলে এই জনশক্তিকে দমানোর জন্য রাওলাট আইনের মতো আইন চাই, পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা চাই। তাই এই নতুন ন্যায় সংহিতা। কেন আইনজ্ঞ, আইন প্রণেতারা বলছেন এই ন্যায় সংহিতা আমাদের ব্রিটিশ আমল বা ঔপনিবেশিক যুগে ফিরিয়ে নিয়ে যাবে? অজস্র কারণ আছে, সবটা বলা এই ক্ষুদ্র পরিসরে সম্ভব নয়। কিন্তু হাঁড়ির একটা ভাত টিপেই যেহেতু চাল সেদ্ধ হওয়ার অবস্থাটা বোঝা যায়, তেমন 2-4টে উদাহরণ নেওয়া যায়। সদ্য, মানে
30শে জুন 2024 বাতিল হয়ে যাওয়া পুরনো আইপিসি অনুযায়ী কোনো ব্যক্তিকে একটি অভিযোগে পুলিশ গ্রেফতার করে সর্বোচ্চ 14 দিন অবধি নিজের হেফাজতে রাখতে পারত। 15তম দিনে পুলিশ চাইলেই একই মামলায় তাকে আর হেফাজতে নিতে পারত না। পুলিশ তার জামিনের বিরোধিতা করলে ওই ব্যক্তিকে বিচার বিভাগীয় হেফাজত বা জেলে পাঠানো হতো। এরপরও পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে বন্দীকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হতো। কেন এটা করা হয়েছিল? কারণ পুলিশি হেফাজতে নির্যাতন কমিয়ে আনার লক্ষ্যে। আমাদের দেশে পুলিশি হেফাজতে নির্যাতন, এমনকি মৃত্যু, এসব আকছার ঘটনা। অভিযুক্তের মানবাধিকার রক্ষা করতে আইন বদ্ধপরিকর বলেই এমন ব্যবস্থা। বর্তমান আইনে সেই পুলিশি হেফাজতের পরিমাণ 15 দিন থেকে বাড়িয়ে ন্যূনতম 60 দিন আর সর্বাধিক 90 দিন অবধি করা হয়েছে। বলা হচ্ছে, জামিনের সমস্ত শর্ত পূরণ করলেও পুলিশ না চাইলে 60 দিনের আগে জামিন হবে না। ব্যাপারটা ভাবুন, পুলিশ বা রাষ্ট্র মনে করল আপনি বড় বেগরবাই করছেন, আপনাকে ধরা দরকার। ওই অনুব্রত টাইপের গাঁজা কেস আর কি। ধরে আপনাকে কতদিন রাখতে পারত? বড়জোর 14 দিন। এই আইনে আপনাকে হেসে খেলে পুলিশ নিজের লকআপেই 60 দিন রেখে দিতে পারবে। যেহেতু আইন হয়ে গেছে, তাই আপনি আদালতে গেলেও কোনো লাভ নেই। আদালত আপনাকে সুরক্ষা দিতে পারবে না। আরও একটা ভয়ঙ্কর উদাহরণ দেওয়া যাক। আমাদের সংবিধানে আমাদের ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে বাক স্বাধীনতা, সভা সমিতির অধিকার দেওয়া হয়েছে। সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে আমাদের। এই দিকে নজর রেখে সুপ্রিম কোর্ট বারবার রাষ্ট্রদ্রোহ আইন বাতিল করতে বলেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছেন, সরকারের বিরোধিতা মানে রাষ্ট্রের বিরোধিতা নয়। পুরনো আইন অর্থাৎ আইপিসি 124A ধারায় স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন, কাউকে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযুক্ত করা যাবে না। কিন্তু নতুন আইন অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 150 ও 152 ধারায় কৌশলে রাষ্ট্রদ্রোহ ফিরিয়ে আনা হয়েছে। বলা হয়েছে, যদি কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বা জেনে শুনে বক্তব্যে অথবা লিখিত বা সাংকেতিক চিহ্ন দ্বারা বা দৃশ্যমান উপস্থাপনা দ্বারা বা বৈদ্যুতিন মাধ্যমের দ্বারা এমন উত্তেজনা ছড়ায় যাতে বিচ্ছিন্নতা বা সশস্ত্র বিদ্রোহ বা নাশকতামূলক কার্যকলাপ উৎসাহ পায়, যাতে ভারতের সার্বভৌমত্ব বা একতা বা অখণ্ডতাকে বিপন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তবে তা উক্ত ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। এক্ষেত্রে শাস্তির যেখানে আগে ন্যূনতম 3 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ যাবজ্জীবন ছিল, তা নতুন আইনে ন্যূনতম 7 বছর থেকে যাবজ্জীবন করা হয়েছে। এখন প্রশ্ন হল, বিধ্বংসী কার্যকলাপ বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ কাকে বলা হবে? কোনো কাজ বা কোনো বক্তব্য বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ তৈরি করতে উৎসাহ দেবে। কিসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে সেটা? যে একজনের কার্যকলাপ, বক্তব্য, পোস্ট ভারতের সার্বভৌমত্ব বা একতা বা অখণ্ডতাকে বিপন্ন করছে? এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা, সংজ্ঞা এই আইনে কিন্তু নেই। আইনজ্ঞরা বলছেন, আইপিসি 124A-তে ভারতের সার্বভৌমত্ব বা একতা বা অখণ্ডতা বলে তবুও কিছুটা সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু এখন অর্থাৎ 152 ভারতীয় আইন সংহিতা রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক বা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতাকে বিপন্ন করার অনুভূতিকে উৎসাহিত করা ইত্যাদি বলে রাষ্ট্রের জন্য এমন একটি বিস্তৃত অস্পষ্ট পরিসর তৈরি করেছে, যেখানে যে কাউকে এই আইনে বেঁধে ফেলা যায়। ধরা যাক, ভারতের দক্ষিণের লোকেরা এই বলে প্রতিবাদ জানাতে শুরু করলো যে একই পরিমাণ কর দেওয়া সত্ত্বেও তারা উত্তরের বাসিন্দাদের চেয়ে কম সুযোগ সুবিধার অধিকারী, কিংবা সরকার সেখানে পর্যাপ্ত উন্নয়ন করছে না, তারা উত্তরের মানুষদের দ্বারা বৈষম্যের শিকার। অথবা কোনো আদিবাসী গোষ্ঠী এই বলে অভিযোগ করল যে তারা সংরক্ষণের সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন, শিক্ষাগত কোটা বা উন্নয়নে তারা বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী অনুভূতিতে উৎসাহ দেওয়ার জন্য মামলা করা যেতে পারে। আরও একটা বিষয় দেখুন, স্বাধীনতা আন্দোলনের সময় থেকে অনশন কর্মসূচি অহিংস আন্দোলনের একটা বড় অংশ ছিল। স্বয়ং গান্ধীজি এই পথে ব্রিটিশ রাজকে টলিয়ে দিয়েছিলেন। কিছুদিন আগে শর্মিলা চানু বলুন অথবা সোনাম ওয়াংচুক বলুন, তারা অনশন করেছেন এবং সেই অনশন সারা ভারতের নজর কেড়েছিল।
নতুন আইনে অনশনকে অপরাধযোগ্য বলা হয়েছে এবং পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে এর বিরুদ্ধে মামলা দায়ের করার। ভারতীয় ন্যায় সংহিতা 226 ধারায় বলা হয়েছে, আইনসম্মত ক্ষমতা প্রয়োগে বাধা দিতে আত্মহত্যা করার চেষ্টা ভারতের দণ্ডবিধিতে প্রবর্তিত একটি নতুন বিধান। এই নতুন বিধানটিতে নাগরিক প্রতিবাদের একটি রূপ হিসেবে উপবাস করার চেষ্টা করে এমন কাউকে অপরাধী প্রমাণ করতে পারলে অভিযুক্তকে 1 বছরের সাধারণ কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। সব মিলিয়ে এটা কি স্পষ্ট হয়ে যায় না যে এই নতুন আইনবিধির লক্ষ্য গণতান্ত্রিক এবং অহিংস প্রতিবাদ আন্দোলনকে দমিয়ে দেওয়া? ব্রিটিশ রাজের কাছে আনুগত্য স্বীকার করে মুক্তি ভিক্ষা চাওয়া সাভারকর কিংবা জরুরি অবস্থার কালো দিনগুলোর বিরুদ্ধে আন্দোলন থেকে সরে আসার প্রস্তাব দিয়ে মুক্তির দাসখত চাওয়া বালাসাহেব দেওরাসের উত্তরসূরিরা নতুন আইনবিধিতে ভারতে নতুন যুগ আনবে? হে অন্ধ ভক্তবৃন্দ, যদি এমন কথা বলতেই হয় তাহলে আস্তে বলুন, না হলে ঘোড়াও হাসবে। নমস্কার।